মালয়েশিয়া দেশটা নিয়ে ভাবলেই কেমন যেন একটা বৈপরীত্যের ছবি ভেসে ওঠে, তাই না? একদিকে দুটো আলাদা ভূখণ্ড, তার মধ্যে এত রকম সংস্কৃতি, আবার শাসন ব্যবস্থাও একদম অন্যরকম। তো প্রশ্নটা হলো, এত ভিন্নতা নিয়েও কিভাবে একটা সফল দেশ গড়ে উঠল? চলুন আজ সেই গল্পটাই একটু কাছ থেকে দেখা যাক। ভাবা যায় একটা দেশ, কিন্তু মাঝখান দিয়ে বয়ে গেছে বিশাল এক সমুদ্র। ঠিক এই প্রশ্নটাই মালয়েশিয়ার পরিচয়ের একেবারে কেন্দ্রে। আর এই অদ্ভুত ভৌগোলিক গঠনই কিন্তু দেশটাকে বাকি দুনিয়া থেকে একদম আলাদা করে দিয়েছে। ব্যাপারটা তাহলে কি? দেখুন, মালয়েশিয়া আসলে দুটো আলাদা অংশে ভাগ করা। একটা অংশ হলো উপদ্বীপীয় মালয়েশিয়া, যেটা এশিয়ার মূল ভূখণ্ডের সাথে লাগানো, আর আরেকটা অংশ হলো পূর্ব মালয়েশিয়া, যেটা বর্নিও দ্বীপে। আর এই দুটোকে আলাদা করে রেখেছে দক্ষিণ চীন সাগর। তো চলুন প্রথমে এই দুই ভাগের গল্পটা শুরু করা যাক, এর ভূগোল আর অবিশ্বাস্য প্রাকৃতিক বৈচিত্র্য দিয়ে। এখন এই দুটো অঞ্চলের ভূগোল কিন্তু একরকম নয়, একদমই না। যেমন ধরুন, উপদ্বীপীয় মালয়েশিয়ায় দেখা যায় লম্বা উপকূল আর তিতিওয়াংসা পর্বতমালা। ওদিকে আবার পূর্ব মালয়েশিয়া মানেই রুক্ষ পাহাড়ি এলাকা, আর এখানেই রয়েছে দেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট কিনাবালু। আর জীববৈচিত্র্যের কথা যখন উঠলই, তখন একটা অসাধারণ তথ্য না নিলেই নয়। পৃথিবীতে মাত্র ১৭টা দেশকে মেগা ডাইভার্স বা মহাজীববৈচিত্র্যপূর্ণ দেশের স্বীকৃতি দেয়া হয়েছে। ভাবা যায় মালয়েশিয়া সেই ১৭টার মধ্যে একটা। এটা থেকেই বোঝা যায় পরিবেশের দিক থেকে এর গুরুত্ব কতটা। একবার কল্পনা করুন তো, কি নেই এখানে? দেশের সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট কিনাবালু এখানেই। বিশ্বের সবচেয়ে বড় গুহা ব্যবস্থা মুলু কেভস, সেটাও এখানে। এমনকি কিছু রেইন ফরেস্ট আছে যেগুলো ১৩ কোটি বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়। আর হ্যাঁ, সমুদ্রের নিচের জগৎ, সে তো আরেক বিস্ময়। আচ্ছা, এমন বৈচিত্র্যময় একটা ভূগোলে স্বাভাবিকভাবেই তো একটা বিচিত্র মানুষের সমাজ গড়ে উঠবে, তাই না? তো কারা থাকেন এই মালয়েশিয়ায়? মালয়েশিয়ার জনসংখ্যাকে বলা যেতে পারে বিভিন্ন জাতিগোষ্ঠীর এক দারুণ মিশ্রণ। এখানে সবচেয়ে বড় গোষ্ঠী হল বুমিপুতেরা, যারা মোট জনসংখ্যার প্রায় ৭০% মতো। এরপরেই আছেন চীনা আর ভারতীয় বংশোদ্ভূত নাগরিকরা। এই যে ভূমিপুত্ররা শব্দটা শুনলাম, এটা বোঝা কিন্তু খুব জরুরি। এর মানে হল ভূমির পুত্র। আসলে মালয়েশিয়ার মালাই জনগোষ্ঠী এবং অন্যান্য আদিবাসীদের বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করা হয়। ধর্মের দিক থেকেও এখানে দারুণ বৈচিত্র্য। ইসলাম এখানকার রাষ্ট্রধর্ম হলেও সংবিধানে কিন্তু অমুসলিমদের জন্য ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়া আছে। তাই জনসংখ্যার একটা বড় অংশ বৌদ্ধ আর খ্রিস্ট ধর্ম পালন করেন। মালয় হল সরকারি ভাষা, কিন্তু দৈনন্দিন জীবনে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য আর অফিসে, ইংরেজি ভাষার চল অনেক বেশি। শুধু তাই না, ম্যান্ডারিন, তামিল আর ১০০রও বেশি আদিবাসী ভাষার সুর মিলেমিশে মালয়েশিয়ার সমাজটাকে আরও রঙিন করে তুলেছে। এই যে এত সংস্কৃতির মেলবন্ধন, এটা তো আর একদিনে হয়নি। এর পেছনে লুকিয়ে আছে বাণিজ্য আর সাম্রাজ্যের উত্থান পতনের এক লম্বা ইতিহাস। একসময় এখানে মালাক্কা সালতানাতের স্বর্ণযুগ ছিল। পরে একে একে এলো পর্তুগিজ, ডাচ আর ব্রিটিশরা। দীর্ঘ ঔপনিবেশিক শাসনের পর ফাইনালি ১৯৫৭ সালে স্বাধীনতা আসে। আর তার কয়েক বছর পর ১৯৬৩ সালে সাবা আর সারাওয়াককে নিয়ে তৈরি হল আজকের আধুনিক মালয়েশিয়া। তবে স্বাধীনতার পরের পথটা কিন্তু একদম মসৃণ ছিল না। নতুন এ দেশকে কমিউনিস্ট বিদ্রোহ, প্রতিবেশী ইন্দোনেশিয়ার সঙ্গে সংঘাত, এমনকি জাতিগত উত্তেজনার মতো কঠিন সব চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে। কিন্তু এত সব চ্যালেঞ্জ সামলেও মালয়েশিয়া বিংশ শতাব্দীর শেষের দিকে এক অবিশ্বাস্য অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, যাকে বলে টিন থেকে টাওয়ারের যাত্রা। একসময় যে দেশের অর্থনীতি ছিল মূলত কৃষিনির্ভর, সে দেশ আজ পুরোপুরি বদলে গেছে। এখন অর্থনীতির মূল চালিকা শক্তি হল সার্ভিস বা পরিষেবা আর শিল্প খাত। জিডিপির অর্ধেকেরও বেশি আসে এই দুই জায়গা থেকে। মানে পেট্রোলিয়াম আর পাম তেলের মতো প্রাকৃতিক সম্পদ তো আছেই, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে পর্যটন, হাইটেক পণ্য রপ্তানি আর ইসলামিক ব্যাংকিংয়ের মতো খাতগুলো। সব মিলিয়ে মালয়েশিয়া এখন একটা নতুন শিল্পোন্নত অর্থনীতি। আর এই অর্থনৈতিক অগ্রযাত্রার সবচেয়ে বড় আর জীবন্ত প্রতীক কোনটা? অবশ্যই কুয়ালালামপুরের সেই বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার,
যা একসময় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল। কিন্তু অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি এমন একটা বৈচিত্র্যময় দেশকে শাসন করা হয় কিভাবে? এখানেই মালয়েশিয়ার সবচেয়ে অদ্ভুত আর আকর্ষণীয় দিকটা লুকিয়ে আছে, এর সরকার ব্যবস্থা। মালয়েশিয়ার শাসন ব্যবস্থা কিন্তু বেশ বিরল। এটা একটা সাংবিধানিক রাজতন্ত্র, কিন্তু মজার ব্যাপার হলো এখানকার রাজা বংশপরম্পরায় আসেন না, তাকে রীতিমতো নির্বাচন করা হয়। এই আবর্তনমূলক রাজতন্ত্রের প্রক্রিয়াটা সত্যিই অবাক করার মতো। মালয়েশিয়ার যে ৯টা রাজ্যের সুলতান আছেন, তারা প্রতি ৫ বছরের জন্য নিজেদের মধ্যে থেকে একজনকে রাজা বা ইয়াং ডিপারতুয়ান আগম হিসেবে বেছে নেন। গোটা বিশ্বে এমন ব্যবস্থা কিন্তু আর দ্বিতীয়টি নেই। এখানে রাজনীতিতে জাতি আর ধর্মের প্রভাব বেশ শক্তিশালী। আর আমরা আগেই যে ভূমিপুতেরা জনগোষ্ঠীর কথা জেনেছি, তাদের অর্থনৈতিক উন্নতির জন্য এখানে কিছু বিশেষ নীতিও প্রচলিত আছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, মালয়েশিয়া কিভাবে এত সব বৈপরীত্য, ভৌগোলিক, সাংস্কৃতিক আর রাজনৈতিক এক সুতোয় গেঁথে একটি সফল আর ঐক্যবদ্ধ জাতি হিসেবে টিকে আছে? এর উত্তর হয়তো দেশটির বৈচিত্র্যকে শুধু মেনে নেওয়া নয়, বরং তাকে উদযাপন করার মধ্যেই লুকিয়ে আছে।